স্টোরি গল্প চ্যানেলে এখন আপনারা শুনবেন তারাপদ রায়ের লেখা একটি হাসির গল্প, ছারপোকার এপিটাফ। আমি যখন চাকরিতে ঢুকেছি, একটা জিনিস দেখে আমার খুবই অবাক লেগেছিল প্রথম প্রথম। সেটা হলো, আমার সহকর্মীরা দিনের কাজ শুরু করার আগে অফিসে ঢুকে নিজ নিজ চেয়ার শূন্যে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিতেন। কাজের প্রতি ঘোরতর বিতৃষ্ণা অথবা অফিসের উপর নিদারুণ রাগ, ঠিক কী কারণে এতগুলি শান্ত ভদ্র কর্মচারী প্রতিদিন কাজের প্রারম্ভে এই বিচিত্র আচরণ করতেন, এটা আমি গোড়ায় দু একদিন বুঝতে পারিনি। কিন্তু তারপরেই আমি মজ্জায় মজ্জায় টের পেলাম প্রত্যেকটি চেয়ারে অসংখ্য ছারপোকা। তাদের দংশন যেমন তীক্ষ্ণ, তেমনই বিষাক্ত। প্রথম দিন বিকেলের দিকে গায়ে চাকা চাকা দাগ বেরোলো। ভাবলাম অ্যালার্জি, অফিসের পরিবেশ সহ্য হচ্ছে না। কিন্তু গরিবের ছেলে, চাকরি ছাড়ার উপায় নেই, অফিসের সঙ্গে মানিয়ে নিতেই হবে। এরকম মনের জোর করে দ্বিতীয় দিনেও অফিসে গেলাম। দুপুরবেলায় যখন চেয়ারে বসে পাগলের মতো ছটফট করছি, দরদি সহকর্মী ফাইল থেকে মুখ তুলে প্রশ্ন করল, কি হলো আপনার, সকালবেলা চেয়ার ছোড়েননি? আমি যখন জবাব দিলাম না, তিনি শশব্যস্ত হয়ে উঠলেন। করেছেন কি মশাই, ছারপোকার কামড়ে মারা পড়বেন যে। যান যান যান, ওই প্যাসেজে গিয়ে চেয়ারটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়ে আসুন। একটু আঁচড়াতেই ছোট বড় অসংখ্য ছারপোকা বেতের চেয়ারের অন্ধ্রি সন্ধি থেকে বৃষ্টির মতো ঝরতে লাগল। এরপর থেকে আমিও অফিসে গিয়েই প্রথমে চেয়ার আঁচড়াতাম। আমাদের অফিসে কেন, প্রায় প্রত্যেক অফিসেই সেই সময় চেয়ার আঁচড়ানোর ওই রীতি চালু ছিল। চেয়ার সারানো ছিল প্রায় নিয়মিত ঘটনা। অনেক অফিসেই বাঁধা কাঠমিস্ত্রি ছিল, নতুন চেয়ারও কিনতে হতো হামেশা। এই চেয়ার আঁচড়ানো ব্যাপারটা কিন্তু ছারপোকারা শেষের দিকে চমৎকার বুঝে গিয়েছিল। তখন আর চেয়ার আঁচড়িয়ে ছারপোকা বিশেষ বেরোতো না। ছারপোকার সংখ্যা যে কমে গিয়েছিল তা নয়, সকালের দিকে ছারপোকার সন্তান সন্ততি আত্মীয় পরিজন দল বেঁধে যে যার চেয়ারের তলা ছেড়ে নিকটবর্তী টেবিলের আনাচে কানাচে আশ্রয় নিত। তারপর চেয়ারের অধিবাসী অফিসে এসে বসলে তারাও একে একে ধীরে সুস্থে রক্তপান করতে চেয়ারে ফিরে আসত। এই ফিরে আসার ব্যাপারটা আমি নিজেই আবিষ্কার করি। একদিন অফিসে গিয়ে টেবিলের নিচে তাকিয়ে কি একটা জটিল বিষয় নিয়ে এক মনে ভাবছি, দেখলাম বহু ছারপোকার টেবিল ছেড়ে চেয়ারে দিকে এগিয়ে আসছে। এরই মধ্যে দু একটি উৎসাহী ও তরুণ ছারপোকার চেয়ারের পায়া পর্যন্ত এগিয়ে আসার তর সইছে না। মেঝে থেকে ইঞ্চি খানেক উপরে আমার চটি খোলা ডান পা ঝুলছিল। রক্তপিপাসু কয়েকটি ছারপোকা সেখানে এসে লাফাতে লাগলো পায়ের উপর উঠবে বলে। একটি ছারপোকার উচ্চতা 0.01 ইঞ্চির বেশি নয়। তার পক্ষে 1 ইঞ্চি লাফানো মানে নিজের দৈর্ঘ্যের 100 গুণ উঁচুতে হাই জাম্প দেওয়া। চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। পরপর কয়েকটা ছারপোকা অবলীলা ক্রমে দু একবার চেষ্টা করেই আমার পায়ের উপর উঠে পড়ল। তখন আমার বয়স কম, কোনো বিষয়ে উৎসাহের ঘাটতি ছিল না। ছারপোকার এই উচ্চলম্ফ পরায়ণতা নিয়ে আমি অনেকের সঙ্গে, বিশেষ করে দু একজন জীববিজ্ঞানীর সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে বিশেষ পাত্তা দেননি। শেষে আমি ছারপোকার উচ্চলম্ফের বিষয়ে চিঠি লিখে বিখ্যাত গুইনেস বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। তারা অবশ্য সঙ্গে সঙ্গে উত্তর দেন এবং আমাকে অনুরোধ করেন মেঝে থেকে পায়ের মধ্যে শূন্যে লাফরত অবস্থায় একটি ছারপোকার ছবি তুলে পাঠাতে। অফিসের মধ্যে অন্ধকারে টেবিলের নিচে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটের লাফের ছবি নেওয়া আমাদের দেশে এরকম সম্ভব হবে না বলে বুক অফ রেকর্ডসকে জানালাম। কিন্তু তারা নাকি যাচাই না করে কোনো তথ্য তাদের রেকর্ড বুকে ছাপেন না। তবে তাদের একজন প্রতিনিধি কিছুদিনের মধ্যে উত্তরপ্রদেশের এক গুম্ফ বিলাসীর গোফের দৈর্ঘ্য এবং কলকাতার শহরতলির এক যুবকের হাতের নখের পরিমাপ করতে থাকবে। রেকর্ডস কর্তৃপক্ষ সে কথা জানিয়ে
আমাকে তাদের সেই প্রতিনিধির সঙ্গে যথাস্থানে যথাসময়ে যোগাযোগ করতে বলেছিলেন। আমার অবশ্য সেটা আর করা হয়ে ওঠেনি। ফলে আমারই গাফিলতিতে কলকাতার ছারপোকারা বুক অফ রেকর্ডসে যোগ্যতা থাকা সত্ত্বেও স্থান পেল না। অবশ্য এখন আর সেই সুযোগ নেই, কারণ সেসব ছারপোকা বহুদিন হলো বিদায় নিয়েছে। 50 দশকের শেষ, 60-এর দশকের আরম্ভ, সে ছিল কলকাতার ছারপোকাদের স্বর্ণযুগ। সেই উত্তপ্ত তাম্রবর্ণ, দ্রুত বিচরণশীল, ক্ষিপ্র ছন্দময় জিঘাংশু ছারপোকাদের আজকাল আর দেখতেই পাওয়া যায় না। তখন অধিকাংশ লোক হাতে একটা পুরনো খবরের কাগজ নিয়ে ঘুরতেন। যেখানে গিয়ে বসতেন, হাতের পুরনো কাগজটি ভালো করে পেতে তার উপর বসতেন। এতে ছারপোকাদের দ্রুত ও আকস্মিক আক্রমণ কিছুটা প্রতিরোধ হতো। টেবিল, চেয়ার, তোশক, বালি শুধু নয়, তখন সর্বত্র ছারপোকা। জামা কাপড়ে, জুতোর মোজার মধ্যে, ট্রামে, বাসে, সিনেমা হলে, সম্ভব অসম্ভব এমন কোনো জায়গা ছিল না যেখানে ছারপোকা ছিল না। আমার মনে আছে, আমি দাড়ি কামানোর ভেজা বুরুষের মধ্যে, ঘুরন্ত টেবিল ফ্যানের ব্লেডে ছারপোকা দেখেছি। এমনকি ড্রেসিং সার্কেলের ঘনিষ্ঠ সান্নিধ্যে বসে থিয়েটার দেখতে দেখতে পরমা সুন্দরী নায়িকার কানের লতির নিচে 1000 ওয়াটের জোরালো আলোয় স্পষ্ট দেখেছি দুটি টুকটুকে ছারপোকা ঘুরছে। শেষ বয়সে একবার ধনরাজ অসামান্য একটা গোল দিয়েছিলেন। খেলার শেষে ইস্ট বেঙ্গলের তাঁবুতে ধনরাজের পদপ্রান্তে মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। ধনরাজ হাঁটুর উপর থেকে নিকাপ খুললেন। সে প্রবল খেলার শেষে তখনও নিকাপের নিচে একটি চমৎকার ছারপোকা। এই সুযোগে একজন অমর রসিকের কথাও বলি। মুক্তারামবাবু স্ট্রিটে শিবরাম চক্রবর্তীর মেসে দেখেছি। ওর সেই বিখ্যাত তক্তপোষের ফাঁকে উনি বলতেন মুক্তারামের তক্তারাম। দেখেছি নতুন চাদরের উপর নতুন চাদর, তার উপরে নতুন চাদর। কোনো চাদর তুলতেন না ছারপোকা বেরিয়ে আসবে বলে। শুধু কখনো ছারপোকার অত্যাচার বেশি হলে আবার একটি চাদর ফেলে দিতেন সবচেয়ে উপরে। অবশ্য প্রত্যেকটি নতুন চাদর পাতবার আগে চারদিকে ফিনাইল দিয়ে চাদরের চার প্রান্ত ভালো করে চুবিয়ে নিতেন, যাতে ছারপোকারা ফিনাইলের দেয়াল লঙ্ঘন করে চাদরের উপর না উঠে আসতে পারে। এই প্রতিষেধক ব্যবস্থা কতটা কার্যকরী ছিল ঈশ্বর জানেন। তিনি সত্যি এটা করতেন কিনা সেটাও বলা কঠিন, কিন্তু তিনি আমাকে এই রকমই বুঝিয়েছিলেন। দুঃখের বিষয়, এই সব ছারপোকা যাদের অত্যাচারে গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই লোকেরা ট্রাম থেকে নেমে যেত, সিনেমার ইন্টারভ্যালের সময় হল থেকে পালিয়ে যেত, অর্ধেক মোগলাই পরোটা খেয়ে রেস্টুরেন্ট থেকে দৌড়ে উঠে যেত, আজকাল প্রায় অন্তর্হিত হয়েছে। কিন্তু কেন? এইবার আমি একটি ঐতিহাসিক তথ্য নিবেদন করব। স্থিতধী পাঠক একবার পেছনের দিকে ফিরে তাকান, মনে করে দেখুন একদা শ্যামবাজার থেকে কালীঘাট পর্যন্ত বিস্তৃত আসল কলকাতায় কোনো মশা ছিল না। তারপর একদিন দলে দলে লাখে লাখে মশার অনুপ্রবেশ ঘটল। তারা প্রথমে মানুষকে, তারপর কুকুর বেড়াল গরু বাছুরকে কামড়াতে লাগলো, তারপর ফল মূল তরি তরকারি টিকটিকি ইঁদুর, অবশেষে ছারপোকাকে আক্রমণ করল। ছারপোকাকে আক্রমণ করার কারণটা সহজ, তার গায়ে মানুষের তৈরি রক্ত পাচ্ছে। আমি স্বচক্ষে দেখেছি মশারির আনাচে কানাচে, বালিশ তোশকের নিচে মশা ছারপোকা ধরে শুষে খাচ্ছে। এবং শেষে এই মশার অত্যাচারেই কলকাতার ছারপোকা এখন প্রায় নির্বংশ হতে চলেছে। এরপর হয়তো একটি ছারপোকাও আর কোথাও দেখতে পাওয়া যাবে না। স্টোরি গল্প চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখা একটি হাসির গল্প, ছারপোকার এপিটাফ।